স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো এই শ্লোকটা একটু ঝাপসা, কিন্তু একটু ইয়ে করে দেখো বোঝা যাবে। কৃষ্ণ সারস্তু চরতে মৃগো যত্র স্বভাবতঃ স জ্ঞেয় যজ্ঞেয় দেশ। হুম, কি বললাম? কৃষ্ণ সারস্তু চরতে মৃগো যত্র স্বভাবতঃ, কৃষ্ণ সারস্তু চরতি মৃগো যত্র স্বভাবতঃ স জ্ঞেয় যজ্ঞেয় দেশঃ ম্লেচ্ছ দেশস্ততঃ পরঃ। মানে যেখানে, মানে যত্র, যত্র মানে যে দেশে, যে দেশে কৃষ্ণ সার মৃগঃ চরতি স্বভাবতঃ, মানে স্বভাবতই কৃষ্ণ সার মৃগ বিচরণ করে, যে দেশে স্বভাবতই কৃষ্ণ সার মৃগ বিচরণ করে, সজ্ঞেয় যজ্ঞেয় দেশঃ, সজ্ঞেয় মানে স্বদেশঃ, সেই দেশকে তুমি যজ্ঞীয় দেশ বলে জানবে। তাহলে যজ্ঞীয় দেশ কোনটা? না যেখানে কৃষ্ণ সার মৃগ বিচরণ করে, যেখানে কৃষ্ণ সার মৃগ বিচরণ করে সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে যজ্ঞীয় দেশ। স জ্ঞেয়, জ্ঞেয় মানে জানা উচিত, মানে সেই দেশটাকে জানা উচিত কি রূপে? না যজ্ঞীয় দেশ। হুম, নেক্সট, এতানি দ্বিজা দেশা সংসার। লাগবে না। বৈদিকৈः কর্মभिः পুণ্যৈ নিষেকাদিভির নিষেকাদির দ্বিজন্মনাম কার্যঃ শরীর সংস্কার পাবন প্রত্যেছে ইহ। হুম, মানে কি কি একজন, মানে যখন জন্ম, মানে কোনো একজনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আগের দিন বলেছিলাম প্রায় 16টা সংস্কার করতে হয়, 16টা, 16 প্রকার সংস্কার করতে হয়। সেই সংস্কার, সেইগুলো এবারে শুরু হচ্ছে আস্তে আস্তে। দেখো কি বলছে, স্বাধ্যায়েন, 28 নম্বর দেখো, স্বাধ্যায়েন ব্রতৈঃ হোমৈঃ ত্রিবিদ্যেন আজ্যয়া সুতৈঃ মহাযজ্ঞৈশ্চ যজ্ঞৈশ্চ ব্রাহ্মীয়ম ক্রিয়তে তনুঃ। মানে এখানে কি বলছে যে যিনি একজন, মানে উপনয়ন সংস্কার যার হয়েছে, ঠিক আছে, যার উপনয়ন সংস্কার হয়েছে সেই ব্যক্তির কি কি করা উচিত, মানে জন্মানোর পর, উপনয়ন সংস্কার হওয়ার পরে সেই ব্যক্তির কি কি করা উচিত। না বলছে দেখো, স্বাধ্যায় মানে নিজের অধ্যয়ন কর, স্বাধ্যায় করতে হবে, ব্রত, ব্রত করতে হবে, ঠিক আছে, হোম করতে হবে, ব্রত হোম, এবং আজ্ঞা বা ইজ্জিয়া, যেখানে ইজ্জিয়া মানে এটা বাংলা হবে ইজ্জেত, ত্রৈবিদ্যেন, ত্রৈবিদ্যেন ইজ্জিয়া, ইজ্জিয়া করতে হবে, ঠিক আছে, ইজ্জিয়া, ত্রৈবিদ্যেন ইজ্জিয়া। আর কি না, মহাযজ্ঞ, যজ্ঞ, এই 5টা 6টা অনুষ্ঠান তোমাকে করতে হবে, মহাযজ্ঞ করতে হবে, যজ্ঞ করতে হবে, ইজ্জা করতে হবে।
ব্রত হোম স্বাধ্যায়, ব্রত হোম স্বাধ্যায়। এর ফলে কি হয়? এর ফলে তোমার যে মানে মানবিক শরীর, যে মানবিক শরীর, সেই মানবিক শরীরটা তোমার ব্রহ্ম লাভের উপযোগী হয়। তোমার যে মানবিক শরীর, সেই মানবিক শরীরটা ব্রহ্ম লাভের উপযোগী হয় এই কর্মগুলোর মাধ্যমে। তাহলে কি হলো না, স্বাধ্যায় ব্রত হোম, স্বাধ্যায় ব্রত হোম মহাযজ্ঞ, মানে মহাযজ্ঞ যজ্ঞ ইজ্জা, স্বাধ্যায় ব্রত হোম যজ্ঞ মহাযজ্ঞ ইজ্জা, এইগুলো তোমাকে করতে হবে। স্যার, এইগুলো করার, ইজ্জা মানেটা কি? ইজ্জা মানে এক প্রকার যাগ, মানে ইজ্জাও এক প্রকার মানে এটা হচ্ছে যাগ ঠিক নয়, মানে তর্পণ করা বলে না, যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, যে এই যে মহালয়ের দিন করে না পিতৃপুরুষদের উদ্দেশ্যে, মানে যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে তর্পণ করে, সে তর্পণ হচ্ছে এক প্রকার ইজ্জা। কি আর বললাম, স্যার বোঝা কি গেল? হ্যাঁ, উপনয়ন মানে ওই জন্মানোর পরে অন্নপ্রাশন আর ওইগুলো নাকি? না, উপনয়ন মানে ব্রাহ্মণদের উপনয়ন হয়, জানো না, ব্রাহ্মণদের। সেই এটা যেটা নেয় নয়, যে পৈতেটা নেয় ওটাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, না, না, পৈতে যে পৈতে ওটাই হ্যাঁ, যে বলছি। পৈতেটা নেই সেটাই, যার মাধ্যমে ওই যে উপবিদ, এটা যার মাধ্যমে যে উপবিদ উপবিদ গ্রহণ করে, যে পৈতে, সেটাকে বলা হয় ওই সেটাকেই বলা হচ্ছে। পরে দেখো বলছে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, পরে যেগুলো আসছে দেখো বলছে জাতকর্ম কখন করা উচিত, জাতকর্ম কখন করা উচিত। দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। প্রাক নাভিবর্ধনাৎ পুংসো জাতকর্ম বিধীয়তে, প্রাক্নাভিবর্ধনাৎ পুংসো জাতকর্ম বিধীয়তে, মানে মানে নারীচ্ছেদের পূর্বে জাতকর্ম নামক সংস্কার করতে হয়। পুরুষ বা যে সন্তান জন্মগ্রহণ করছে, মানে জায়মান যে সন্তান, সেই সন্তানের যে নারীচ্ছেদন, নারীচ্ছেদন, সেই নারীচ্ছেদনের পূর্বে তোমাকে জাতকর্ম করতে হবে। মানে এটা সম্ভবত মানে মাতৃগর্ভে থাকা অবস্থাতেই করে এই জাতকর্ম, ঠিক আছে, মাতৃগর্ভে থাকা অবস্থাতেই করে জাতকর্ম। তাই বলছে প্রাক নাভিবর্ধনাৎ পুংসো, মানে পুরুষস্য, পুংসো মানে পুরুষস্য, প্রাক নাভিবর্ধনাৎ পুংসো জাতকর্ম বিধীয়তে, জাতকর্ম করা উচিত কখন না, ওই নাভি ছেদনাৎ পূর্বম। মন্ত্রবৎ প্রাশনং চাস্য হিরণ্য মধুসর্পিষাম, এবং না সেখানে কি কি খাওয়াতে হয়, তার মানে এটা কি অবস্থায় থাকে, তার মানে গর্ভাবস্থায় নয়, মানে হওয়ার পরেই এটা হবে, মানে জন্মানোর পরেই হবে, মানে জাস্ট জন্ম নিল, এবং তারপরে জন্ম নিল এবং তারপরে নাভিচ্ছেদন, ঠিক এর মাঝে, জন্ম এবং নাভিচ্ছেদন এর মাঝে জাতকর্ম করতে হবে, ঠিক আছে। এবং সেখানে তুমি কি করবে বলছে, মন্ত্রবৎ, মন্ত্রবৎ মানে মন্ত্র সহকারে, মন্ত্র উচ্চারণ পূর্বক তুমি তাকে হিরণ্য, মধু এবং সর্পি, সর্পি মানে ঘি, তুমি খাওয়াবে। তো কি বললাম, যে তুমি কি খাওয়াবে না, হিরণ্য মধু এবং সর্পি। যে নবজাতক জন্ম নিল, যে নবজাতক জন্ম নিল, সেই নবজাতককে তুমি খাওয়াবে, কি খাওয়াবে, হিরণ্য মধু এবং সর্পি মানে ঘি, নাভিচ্ছেদনের পূর্বে। নামধেয়ম দশম্যাম তু দ্বাদশ্যাম বা अस्य कारयेत् पुण्ये तिथौ मुहूर्ते वा नक्षत्रे वा गुणान्विते। যে পুত্র জন্মগ্রহণ করে, যে পুত্র জন্ম নিল, তার নামকরণ কখন করতে হয়, কোন দিনে করতে হয় নামকরণ, যেদিনে জন্ম নিল সেই দিন থেকে 10তম দিনে অথবা দ্বাদশতম দিনে,
দশতম দিনে অথবা দ্বাদশতম দিনে। এটা কিন্তু মনু সংহিতার মত। আহ, ভাষা পরিচ্ছেদের মতে আবার অন্য আছে, একাদশে হনি, একাদশতম দিনে করতে হবে। তাহলে মনু সংহিতায় কবে? 10তম দিনে অথবা দ্বাদশতম দিনে। তাই দেখো বলছে যে নামধেয়ম দশম্যাম, ঠিক আছে, নামধেয়ম দশম্যাম মানে, অর্থাৎ তুমি নামকরণ কবে করবে? নামকরণ করবে 10তম দিনে, নামধেয়ম দশম্যাম, ঠিক আছে, 10তম দিনে করবে। এবং দ্বাদশ্যাম বা, মানে যদি কোনো কারণে 10তম দিনে না হয়, দ্বাদশতম দিনেও তুমি করতে পারো। দ্বাদশ্যাম বা অস্য কারয়ের, অস্য মানে জাতস্য পুত্রস্য, যে পুত্র জন্মগ্রহণ করলো, যে পুত্র জন্মগ্রহণ করলো সেই পুত্রের, হ্যাঁ, তুমি 12তম দিনেও তুমি নামকরণ করতে পারো। জাতস্য পুত্রস্য, যে পুত্র জাত হয়েছে সেই জাতপুত্রের তুমি 12তম দিনেও নামকরণ করতে পারো। তাই নামধেয়ম দশম্যাম তু দ্বাদশ্যাম বা অস্য কারয়েত, ঠিক আছে। এবং পুণ্যতিথৌ, মানে সেই যখন তুমি নামকরণ করবে তার তিথি পূর্ণ হতে হবে, হ্যাঁ, নক্ষত্র পুণ্যতিথি, মুহূর্তটা পূর্ণ হতে হবে, ভালো নক্ষত্র হতে হবে, এরকম মানে গুণযুক্ত নক্ষত্র হতে হবে, তবে তুমি নামকরণ করবে, মানে এটা শাস্ত্র মতে। এখন আর কেউ মানে না এসব জাতীয়। আচ্ছা, মূল মূল মানে মোট কথা হচ্ছে নামকরণ কবে করবে? 10তম দিনে অথবা 12তম দিনে, এটা হচ্ছে মূল বক্তব্য। বলছে এবার তুমি, আমাদের তো 4টে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টে বর্ণ আছে। হুম, দেখো দেখা যাচ্ছে সুপ্রীতি, দেখা যাচ্ছে ঈশা, সুদীপ্ত দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ তাহলে স্যার। কি বললাম? হুম, তাহলে কি বললাম দেখো, যে এই যে নামকরণ করবে, আমাদের সমাজে 4টে বর্ণ এখনো আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টে বর্ণ এখনো আছে। তা তুমি ব্রাহ্মণের জন্য কিরকম নামকরণ করবে, মানে কিরকম নামকরণ শাস্ত্রসম্মত? ক্ষত্রিয়দের জন্য কিরকম তুমি নামকরণ শাস্ত্রসম্মত, ঠিক আছে, বৈশ্যদের জন্য কিরকম, এইগুলো তোমাকে দেখে দেখে করতে হবে। বলছে যে মঙ্গলম মঙ্গল্যম ব্রাহ্মণস্য, মঙ্গল্যম ব্রাহ্মণস্য মানে যারা ব্রাহ্মণ হবে তাদের নামকরণটা মঙ্গলবাচক শব্দ দিয়ে হবে। মঙ্গলবাচক শব্দ, মঙ্গলবাচক শব্দ, সেখানে লক্ষ্মী, লক্ষ্মী মঙ্গলবাচক শব্দ, মানে কোনো দেবতার নাম, কোনো দেবতাদের নাম, ঠিক আছে, সেটা মঙ্গলবাচক। কৃষ্ণ, বিষ্ণু, সরস্বতী, এইসব হচ্ছে মঙ্গলবাচক শব্দ। ওম, ওঙ্কার, এইসব মঙ্গলবাচক শব্দ। বৃদ্ধি, বৃদ্ধি যেমন ওই যে আছে না, বৃদ্ধি, বৃদ্ধিরাদৈচ, অষ্টাধ্যায়ীর প্রথম সূত্র, অষ্টাধ্যায়ীর প্রথম সূত্র কি? অষ্টাধ্যায়ী কে রচনা করেছে? পানিনি। অষ্টাধ্যায়ী কে রচনা করেছে? পানিনি। পানিনি। তার প্রথম সূত্র হচ্ছে বৃদ্ধিরাদৈচ। তা পানিনি তো অষ্টাধ্যায়ী গ্রন্থে কোনো মঙ্গলাচরণ করেননি। মানে আমাদের শিষ্টরা, শিষ্টরা যেমন মঙ্গলাচরণ করেন প্রত্যেকটা গ্রন্থ রচনার পূর্বে, তিনি তো তেমন কোনো মঙ্গলাচরণ করেননি। তাহলে কেন করলেন না? বলছে না, ওই যে বৃদ্ধিরাদৈচ, ওই বৃদ্ধি শব্দটাই মঙ্গলবাচী, ওই বৃদ্ধি শব্দের মাধ্যমেই তিনি মঙ্গলাচরণ করেছেন, এটা বুঝতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এরকম মঙ্গলবাচক যে শব্দ, সেই শব্দের মাধ্যমে নামকরণ করবে ব্রাহ্মণরা। আর যারা ক্ষত্রিয়, যারা ক্ষত্রিয় তারা
তারা নামকরণ করবে কিরকম শব্দ দিয়ে? যারা ক্ষত্রিয় তারা নামকরণ করবে কিরকম শব্দ দিয়ে? না, ক্ষত্রিয়স্য বলান্বিতম। বলান্বিতম মানে তারা এমন নামকরণ করবে, সেই নামগুলোর মাধ্যমে মানে পরাক্রম পরাক্রম প্রকাশ পাবে। ধরো এমন একটা নামকরণ দিলে যে আহ, অশক্তি। অশক্তি নামের মধ্যেই বোঝা যাচ্ছে তার শক্তি নেই, তাহলে এটা তো আর বলান্বিত নাম হলো না। মানে বলান্বিত মানে কি? বলযুক্ত, মানে পরাক্রমী। তুমি নাম দিলে হিটলার, প্রচন্ড ক্ষমতাশালী ছিল। সমুদ্রগুপ্ত, ঠিক আছে, বিক্রমাদিত্য, এরা প্রচন্ড ক্ষমতাশালী মানে পরাক্রমী ছিল। বা অর্জুন, সে পরাক্রমী ছিল। তারপরে এদিকে দ্রোণ দ্রোণ আর হচ্ছে ভীম, এরা প্রচন্ড পরাক্রমী, ঠিক আছে। এটা এরকম বলযুক্ত যারা পরাক্রমী সেই রকম নাম রাখবে কে? ক্ষত্রিয়রা। আর বৈশ্যস্য ধন সংযুক্তম, যারা বৈশ্য তারা নামকরণ কিরকম করবে? যে ধনী, যেমন বিল গেট, এখনকার দিনে যে বিল গেট, আম্বানি, এইরকম, বা কুবের, এইরকম তাদের নামকরণ এমন হবে যে ধনী ব্যক্তিদের নাম হবে, ধনী ব্যক্তি তাদের নাম হবে যারা বৈশ্য। আর শূদ্রস্য যুগুপ্সিতম। যুগুপ্সিত মানে কি? মানে কি বলবো, যে যুগুপ্সিত মানে কি? যুগুপ্সিত মানে যেটা সকলে পছন্দ করে না, নিন্দনীয় নাম। যে ধর বললাম দুর্যোধন, মানে সে নিজেও পরাক্রমী ছিল যদিও, শকুনি, এইগুলো, এই একটু নামগুলো ভিলেন কখনো কেউ টাইপের পছন্দ নাকি? করে না। মানে শূদ্র তো সমাজের সবচেয়ে নিচু জাতি, তাদের নামকরণ ওই আর কি, মানে যেগুলো সবাই পছন্দ করে না। ভিলেন টাইপের ঠিক নয়, মানে দুর্যোধনও তো পরাক্রমী ছিল, এই আর কি। নিন্দাবাচক, দুর্যোধন নিন্দাবাচক, মানে নিঃসন্দেহে শকুনি নিন্দাবাচক, এগুলো এদেরকে কেউ প্রশংসা করে না। তারপরে ওই যে আছে না, যে কৈকেয়ী তো নাকি লক্ষণের মা, কৈকেয়ী না সুমিত্রা, লক্ষণের মা সুমিত্রা, ভরতের মা কৈকেয়ী, মানে যে রামকে বনবাসে পাঠিয়েছিল, এই নামগুলোকে পছন্দ করে না। অতএব এইগুলো তুমি কল্পনা করতে পারো শূদ্রদের জন্য। তাই বলছি যে বৈশ্যস্য ধন সংযুক্তম, শূদ্রস্য যুগোপস্থিতম, ঠিক আছে, শূদ্রদের জন্য যুগোপস্থিতম। আচ্ছা, এরপর দেখো, শর্মবৎ ব্রাহ্মণস্য স্যাৎ রাজ্ঞো রক্ষান্বিতম সংযুক্তম শূদ্রস্য প্রশস্তম। দেখ ঠিক আছে, কথাটা গুলো মানে কেটে কেটে এখানে যাচ্ছে। নামের, আচ্ছা, এখানে বলছে যে নামের টাইটেল কেমন হবে, নামের টাইটেল কেমন হবে সেটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। দেখো শোনা যাচ্ছে এখন ঈশা? হ্যাঁ। এখানে নামের টাইটেল কেমন হবে সেটা বলা হচ্ছে। বলছে শর্মবৎ, মানে ব্রাহ্মণের নামের সাথে শর্মা, শর্মা এটা থাকবে, ঠিক আছে, শর্মা। আর ক্ষৈত্রের হবে রক্ষা সমন্বিতম। রক্ষা কি না বর্মা। শর্মবৎ ব্রাহ্মণস্য মানে ব্রাহ্মণের টাইটেল, বা যে টাইটেল বা নামের সঙ্গে থাকবে অন্তত, কারণ শর্মা নাকি এটা হচ্ছে মঙ্গলবাচক, শর্মা হচ্ছে মঙ্গলবাচক নাকি, ঠিক আছে। তাহলে শর্মা এটা মঙ্গলবাচক, অতএব সেই জন্য ব্রাহ্মণের নামের সঙ্গে এটা জুড়ে দিতে হবে শর্মা। এবং গ্রহ, যিনি হুম, এবং কি বললাম যে
এবং যারা রাজ্ঞ, রাজ্ঞ মানে কি, রাজ্ঞ মানে ক্ষত্রিয়, ক্ষত্রিয়দের জন্য নামের সঙ্গে থাকবে রক্ষা। রক্ষা বলতে এখানে বর্মা বলেছে, বর্মা। ঠিক আছে, দেখো বর্মা মানে রক্ষা মানে কি, সেখানে রক্ষাবাচক পদ, রক্ষা মানে রক্ষাবাচক পদ। ঠিক আছে, এবং আর কি বলছে, যারা বৈশ্য, সেই বৈশ্যদের জন্য কি হবে, পুষ্টি সংযুক্ত, পুষ্টি সংযুক্ত এইরকম উপাধি হবে। যেমন গুপ্ত, ভূতি, ভূতি মানে উন্নতি। ঠিক আছে, ভূতি পদের অর্থ হচ্ছে উন্নতি। এইগুলো হবে। তাহলে কি বললাম যে বৈশ্যদের যে নাম, সেই নামকরণের সঙ্গে পুষ্টি সংযুক্ত কোনো শব্দ, পুষ্টি সংযুক্ত কোনো শব্দ তোমার কি থাকবে না, সেখানে উপাধি হিসেবে থাকবে। এবং শূদ্রস্য প্রৈশ্য সংযুক্তম, শূদ্রস্য এবং যারা শূদ্র হবে তাদের কি না, দাস, মেবি এরকম, দেখো দাস, এই যে হ্যাঁ, যে দীনদাস, ব্রাহ্মণ দাস, এইগুলো থাকবে কি হিসেবে না, ওই উপাধি হিসেবে। দেবদাস মানে দাস হচ্ছে শূদ্রদের একটা টাইটেল। অতএব এইগুলো কিন্তু জানতে হবে। স্ত্রীণাম সুখোদ্যম অক্রূরম বিস্পষ্টার্থম মনোহরম মঙ্গল্যম দীর্ঘবর্ণান্তম আশীর্বাদাভিধানবৎ। মানে স্ত্রীলোকের নামকরণ কেমন করবে, স্ত্রীলোকেদের মানে স্ত্রীদের নামকরণ কেমন হবে। সুখোদ্যম, সুখ উদ্যম, উদ্যম মানে যেটা অনায়াসে উচ্চারণ করা যায়, উদ্যম, সুখোদ্যম মানে সুখে না উদ্যম, সুখোদ্যম, যা অনায়াসে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে সুখোদ্যম। অক্রূরম, অক্রূরম মানে কি, মানে যে আহ, অক্রূরম মানে যেটা রাক্ষস টাক্ষস এমন নামকরণ না, মানে যেন না হয়, মানে যে পুতনা রাক্ষস ছিল না, একটা মেয়ে রাক্ষস পুতনা, এরকম যেন না হয় নামকরণ। অক্রূরম। বিস্পষ্টার্থম মনোহরম এবং সুন্দর, নামটা হবে বিস্পষ্টার্থ মানে বিশেষ, বিস্পষ্টার্থ মানে কি, মানে বিশেষভাবে। ঠিক আছে, বি মানে বিশেষভাবে, আর স্পষ্ট মানে স্পষ্ট আর অর্থ, মানে বিশেষভাবে স্পষ্ট অর্থ এমন শব্দ, বিশেষভাবে স্পষ্ট অর্থ মানে এমন একটা শব্দ যার যে শব্দের অর্থ বিশেষভাবে স্পষ্ট, সেই রকম নামকরণ হবে। এবং মনোহর এবং সুন্দর, মঙ্গল্যম দীর্ঘ বর্ণান্তম আশীর্বাদাভিধানবৎ, এবং নামটা হবে মঙ্গলজনক। ঠিক আছে, নামটা হবে মঙ্গলজনক মানে মঙ্গলবাচী, এবং তার সঙ্গে মঙ্গলবাচী, এবং তার সঙ্গে কি হবে না, তার সঙ্গে কি বললাম, নামটা হবে মঙ্গলবাচী, এবং তার সঙ্গে আর কি বলছে যে আশীর্বাদাভিধানবৎ, এবং ওই নামের মধ্যে যেন আশীর্বাদ প্রকাশ পায়। এইরকম মেয়েদের নাম, এটা মনে রাখার দরকার নেই অতটা, জাস্ট এমনি বললাম, এটা অতটা মনে রাখতে হবে না। ঠিক আছে, না হলেও হবে। দেখো এবার বলছে, এইগুলো মনে রাখতে হবে। 34 নম্বর ইম্পর্টেন্ট। চতুর্থে মাসি কর্তব্যম শিশোর নিষ্ক্রমণম গৃহাৎ। চতুর্থে মাসি কর্তব্যম শিশোহ নিষ্ক্রমণম গৃহাৎ, মানে যখন শিশু মানে জন্ম নেবে, এই জন্ম নেওয়ার পরে চতুর্থে মাসি মানে চতুর্থ মাস পেরিয়ে গেলে তারপরেই তুমি গৃহ থেকে বের করবে তাকে, নাহলে ঘর থেকে বের করার নিয়ম নেই। চতুর্থে মাসি কর্তব্যম শিশোর নিষ্ক্রমণম গৃহাৎ, শিশুর নিষ্ক্রমণ তুমি কখন করবে, শিশুর নিষ্ক্রমণ তুমি কখন করবে না, গৃহাৎ চতুর্থে মাসি, মানে চতুর্থ মাসে। ষষ্ঠে অন্নপ্রাশনম মাসি মানে ষষ্ঠে মাসি অন্নপ্রাশনম, ষষ্ঠে মাসি অন্নপ্রাশনম। ঠিক আছে, মানে অন্নপ্রাশন কোন মাসে করবে না, 6 নম্বর মাসে, ষষ্ঠ মাসে। যদ্বা ইষ্টম মঙ্গলম কুলে। ঠিক আছে, বোঝা গেল।
তাহলে শিশুর মানে নিষ্ক্রমণ কর্ম চতুর্থ মাসে এবং অন্নপ্রাশন কর্তব্য ষষ্ঠ মাসে। চূড়া কর্ম দ্বিজাতীনাং সর্বেষাং এই ধর্মঃ। স্যার আপনার কথাটা খুব চূড়া কেটে কেটে কর্ম যাচ্ছে। দ্বিজাতির। আচ্ছা, এখন এখন তবু শোনা যাচ্ছে স্যার। হুম দেখো, এখন দেখো, এখন ঠিক আছে, কিছুটা হলো। এখন তো ফুল নেটওয়ার্ক আছে। ঠিক আছে সুপ্রীতি। হ্যাঁ স্যার ঠিক আছে বলুন। তাহলে কি বললাম? তাহলে চূড়াকর্ম দুই জাতি নাম, দুই জাতি মানে ব্রাহ্মণ, দুই জাতি মানে ব্রাহ্মণ, ঠিক আছে। তুমি ব্রাহ্মণদের চূড়াকর্ম, কি বলছে দেখো, চূড়াকর্ম তুমি কখন করবে? না প্রথমে এবং তৃতীয় অব্দে। এখানে অব্দ মানে তৃতীয় অব্দে, প্রথমে অব্দে মানে বছর, অব্দ মানে বছর, ঠিক আছে। তুমি জন্মানোর পর, শিশু জন্মানোর পরে তুমি 1 থেকে 3 বছরের মধ্যে তুমি চূড়াকর্ম করবে। চূড়াকর্ম মানে কি, দেখবে সেই যে টিকি রাখে না, যে টিকি রাখে, দেবে অনেকে, দেবে যে ওইটাকে চূড়াকর্ম বলে, ওটাকে বলে চূড়াকর্ম, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে দ্বিজাতীনাম, এই এই চূড়াকর্ম কিন্তু শূদ্রদের করণীয় নয়, এই চূড়াকর্ম শূদ্রদের করণীয় নয়, এই চূড়াকর্ম কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 বর্ণের করণীয়। তাই দ্বিজাতীনাম বলেছে, চূড়াকর্ম দ্বিজাতীনাম সর্বেষাম এব ধর্মতঃ, মানে সর্বেষাম দ্বিজাতীনাম, সমস্ত দুই জাতিদেরই চূড়াকর্ম করণীয়। কখন করণীয়? তৃতীয় অথবা প্রথমে অব্দে, প্রথমে অথবা তৃতীয় অব্দে, ঠিক আছে। পরে কি বলছি দেখো, এখানে উপনয়নের কথা বলেছে, উপনয়ন বলছে গর্ভাষ্টমে অব্দে কুর্বিত ব্রাহ্মণস্য উপনয়নম। গর্ভাষ্টমে অব্দে, গর্ভাষ্টমে অব্দে কুর্বিত ব্রাহ্মণস্য উপনয়নম, ব্রাহ্মণের উপনয়ন তুমি কখন করবে? বলছে ব্রাহ্মণের উপনয়ন তুমি কখন করবে, মানে যখন থেকে গর্ভ ধারণ করছে কোনো এক নারী, যখন থেকে গর্ভধারণ করে, মানে পুত্র হওয়া থেকে নয় কিন্তু গর্ভধারণ থেকে, গর্ভধারণ থেকে 8ম বৎসরের মাথায়, 8 বছরের মাথায় তোমাকে চূড়াকর্ম, ওই উপনয়ন সংস্কার করতে হবে, উপনয়ন সংস্কার, তোমাকে উপনয়ন সংস্কার করতে হবে। তাহলে কি বললাম? তাহলে কি বললাম? গর্ভাষ্টমে অব্দে মানে গর্ভ ধারণ থেকে শুরু করে 8ম বৎসরের, 8ম বৎসরে গিয়ে তোমাকে ব্রাহ্মণের উপনয়নম করতে হবে, ব্রাহ্মণের জন্য উপনয়ন করতে হবে। গর্ভ গর্ভা গর্ভাদেকাদশে রাজ্ঞ, গর্ভাত্ম দ্বাদশে বিশহ। রাজ্ঞ, রাজ্ঞ মানে হচ্ছে কি, মানে বৈশ্যদের কথা বলছে, রাজ্ঞ বৈশ্যদের কথা বলছে। কি বলছে যে গর্ভাত একাদশে, মানে যখন থেকে গর্ভধারণ করছে, যেদিন থেকে গর্ভধারণ করছে, সেই গর্ভধারণের থেকে 11 বৎসরে, গর্ভাত একাদশে, 11 বৎসরে গিয়ে, 11 বছরের মাথায় ক্ষত্রিয়ের যে বালক তার উপনয়ন সংস্কার হবে। 11 বৎসরের মাথায়, 11 বৎসরের মাথায় যে ক্ষত্রিয় বালক তার উপনয়ন সংস্কার হবে, ঠিক আছে। আর যে যে বৈশ্য হচ্ছে গর্ভাত্তু দ্বাদশে বিশহ, বিশহ মানে হচ্ছে বৈশ্য, গর্ভাত্তু দ্বাদশে বিশহ মানে 12 বৎসরের মাথায়, 12 বৎসরের মাথায় একজন বৈশ্য বালক তিনি কি উপনয়ন করবেন, ঠিক আছে। তাহলে ব্রাহ্মণের জন্য 8 বছর, ক্ষত্রিয়ের জন্য 11 বছর, বৈশ্যের জন্য 12 বছর, এই হচ্ছে বিধি।
ब्रह्मवर्चस्व कामस्य कार्यं विप्रस्य पंचमे राज्ञः कलार्थिनः षष्ठे वैश्येषु দেখো কি বলছে, এই যে এটাই বলছি দেখো, যে আষোড়শ বর্ষাৎ ব্রাহ্মণস্য সাবিত্রী নাভিবর্ততে নাতি বর্ততে আদ্বাবিংশৎ ক্ষত্রস্য চতুর্বিংশতের বিশহ। ধরো এমন কোনো হলো, মানে তাহলে ব্রাহ্মণের জন্য 8 বছর, ক্ষত্রিয়ের জন্য 11 বছর, বৈশ্যের জন্য 12 বছর। এখন ওই যে টাইমগুলো দেওয়া আছে, যে 8, 11, 12, ওই সময়ের মধ্যে ধরো কোনো কারণে করা হলো না, ব্রাহ্মণের যে উপনয়ন সংস্কার হলো না, তাহলে হলো না মানে সে কি করবে? ধরো ওই 8 বছরে যখন উপনীত হয়েছে, তখন ওই বালক মানে যার সংস্কার হবে, যার উপনয়ন সংস্কার হবে, সেই বালক অত্যন্ত মানে ব্যাধিগ্রস্ত, হাসপাতালে ভর্তি আছে, তার কি করে হবে? হবে না। ক্ষত্রিয় বালক, তারও কোনো সমস্যা হলো না। এইরকম যদি না হয় তখন কি হবে? আবার একটা বিধান দিচ্ছে, আষোড়শ বর্ষাৎ ব্রাহ্মণস্য, মানে প্রথমটা মিস হয়ে গেল, দ্বিতীয়টার জন্য ট্রাই করতে হবে 16 বছরে গিয়ে, দ্বিতীয় 16 বছরে গিয়ে তোমাকে উপনয়ন সংস্কার দিতে হবে। এবং এই যে প্রথমটা তুমি সময়ে করতে পারলে না, এর জন্য একটা তোমার দোষ উৎপন্ন হবে, দোষ, তোমার একটা দোষ উৎপন্ন হবে, সেই দোষটার নাম হচ্ছে সাবিত্রী দোষ। আষোড়শ বর্ষাৎ শব্দস্য, সরি, ব্রাহ্মণস্য সাবিত্রী নাতি বর্ততে, তোমার সাবিত্রী দোষ উৎপন্ন হবে, সাবিত্রী দোষ। দেখো, আষোড়শ বর্ষাৎ ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণের 16 বছরের মাথায় তুমি করতে পারবে, এবং তোমার আর দোষ হবে, সেই দোষ সাবিত্রী দোষ। সেই সাবিত্রী দোষ তোমাকে কিন্তু আগে প্রায়শ্চিত্ত করতে হবে। সাবিত্রী দোষ দূর করার জন্য আগে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, তারপরে তুমি 16 বছর গিয়ে তুমি উপনয়ন সংস্কার করতে পারবে, মানে ব্রাহ্মণ যিনি। আর যে ক্ষত্রিয়, তার কত বছরের বিধান? যদি ওই 11 বছরটা মিস হয়ে যায়, তখন দ্বাবিংশতি, মানে 12 বছর। আর যে বৈশ্য, তার ছিল 12 বছর, তার কথা হবে চতুর্বিংশতি, তার 12 বছরটা মিস হয়ে গেলে চতুর্বিংশতি বর্ষে পুনরায় আসতে, মানে আবার ওই উপনয়ন সংস্কার করতে পারে। কিন্তু এই প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সাবিত্রী দোষ হবে, প্রত্যেকের ক্ষেত্রেই সাবিত্রী দোষ হবে। এই দোষটা কিন্তু তোমাকে দূর করে, মানে প্রায়শ্চিত্ত করে, তারপরে তুমি এই যজ্ঞ করতে পারবে। আর স্যার ক্ষত্রিয়দেরটা কত বললেন? 22, দ্বাবিংশতি, মানে পূর্বের যেটা আছে তার ডবল করে দিলেই হবে, পূর্বে যেটা তার ডবল করে দিলেই হবে, ঠিক আছে? অত ঊর্ধ্বম ত্রয়োপ্যেতে যথাকালমসংস্কৃতাঃ সাবিত্রী পতিতা ভ্রাত্যা ভবন্তি আর্য বিগর্হিতাঃ।
লাগবে না এটা। মৌঞ্জি ত্রিবৃতম, আচ্ছা এরপর দেখো 40, নৈতৈরপুতৈর বিধিবৎ আপদ্যপি হি করহিচিৎ ব্রাহ্মণান যৌনাংশ সম্বন্ধান ন চরেত ব্রাহ্মণৈ সহ। কি বলছে দেখো, মানে ওই সময়ে, ওই সময় উপনয়ন সংস্কার সময়ে তুমি কি কি করবে না, উপনয়ন সংস্কার সময় তুমি কি কি করবে না, বলছে যৌনাংশ সম্বন্ধান না চরেত ব্রাহ্মণৈ সহ, তুমি ব্রাহ্মণদের সঙ্গে, ঠিক আছে, যৌন সম্বন্ধ করবে না। বলছে ব্রাহ্মণৈ সহ যৌনাংশ সম্বন্ধন না চরেত, ওই যে উপনয়ন সংস্কারকালে ব্রাহ্মণদের সঙ্গে যৌন আচরণ করা যায় না। এরপরে দেখো, লাগবে না ওটা, যদিও অত ইম্পর্টেন্ট নয়। কার্ষ্ণ রৌরব বাস্তানি চর্মানি ব্রহ্মচারিণঃ বসি রান্নানুপূর্বেণ শান সৌম বিকানি চ, মানে উপনয়ন সংস্কারের সময় ব্রাহ্মণরা, ক্ষত্রিয়রা, বৈশ্যরা কি রকম পোশাক পরিধান করবে, কি রকম পোশাক পরিধান করবে তার উত্তরে বলা হচ্ছে যে, কি বলছে না, যে কার্ষ্ণ রৌরব বাস্তানি চর্মানি ব্রহ্মচারিণঃ, মানে ব্রহ্মচারিণঃ, যারা ব্রহ্মচারী, যারা ব্রহ্মচারী তারা কি করবে, আনুপূর্বেণ, আনুপূর্বেণ মানে পরপর, ক্রমানুসারে পরপর, আনুপূর্বেণ পরপর কি করবে, কার্ষ্ণ, কার্ষ্ণ মানে কৃষ্ণমৃগ, কৃষ্ণমৃগ তার যে চর্ম সেটা কার্ষ্ণ, কৃষ্ণমৃগ তার যে চর্ম সেটা কার্ষ্ণ। রৌরব, রৌরব মানে কি, রৌরব তাহলে কি বললাম, যে কার্ষ্ণ, রৌরব এবং বাস্তানি। এখন বাস্তানি মানে ওই যে কার্ষ্ণ সেটাও কৃষ্ণমৃগ, হরিণের চামড়া, কৃষ্ণমৃগের চামড়া। রৌরব এটাও এক প্রকার হরিণ আছে, রুরু হরিণ, রুরু, রুরু হরিণ। রুরু হরিণের চামড়া দিয়ে তৈরি হয় একটা বস্ত্র, মানে উত্তরীয়, অ্যাকচুয়ালি উত্তরীয়, উত্তরীয়। তাহলে কি হলো, কার্ষ্ণ এবং রৌরব, এবং আর কি বলছে, যে বাস্তানি, বাস্তানি মানে কি, বাস্তানি মানে হচ্ছে যে বস্ত, এক প্রকার ছাগল, একটা জাতির ছাগলকে বলা হয় বস্ত, একটা জাতির ছাগলকে বলা হয় বস্ত, ঠিক আছে, বস্ত। তাহলে এখানে আমরা কি কি পেলাম, মানে যিনি ব্রাহ্মণ হবেন, যিনি ব্রাহ্মণ হবেন, এখানে দুটো, দুটো বস্ত্রের কথা বলা হয়েছে, একটা হচ্ছে উত্তরীয়, দুটো বস্ত্রের কথা বলা হয়েছে, উত্তরীয় এবং
আর একটা হচ্ছে অধবসন, প্যান্ট টাইপের কিছু বা ধুতি টাইপের কিছু, অধবসন। তাহলে একটা হচ্ছে উত্তরীয় আর একটা হচ্ছে ধুতি, ধুতি বস্ত্র। দেখো, এখানে দুটো বস্ত্র, একটা হচ্ছে অধবস্ত্র আর একটা হচ্ছে উত্তরীয়। ব্রাহ্মণদের জন্য, ব্রাহ্মণদের জন্য হচ্ছে মানে কৃষ্ণমৃগ, কৃষ্ণমৃগ তার চামড়া, সেটা দিয়ে উত্তরীয় হবে। ঠিক আছে, কৃষ্ণমৃগ সেটা দিয়ে হবে কার্ষ্ণ। কার্ষ্ণ মানে কৃষ্ণমৃগের তৈরি চামড়া, মৃগের চামড়া, সেটা দিয়ে কি হবে, সেটা দিয়ে উত্তরীয় তৈরি করবে। আর শানো, শানো মানে যে শন থেকে নির্মিত এক প্রকার বস্ত্র, শন। শন, পাট শন তোমরা দেখেছি কিনা জানি না, না দেখারই কথা। শন, হ্যাঁ স্যার শন, দেখেছি। আচ্ছা, শন নির্মিত এক প্রকার বস্ত্র, সেই বস্ত্র দিয়ে অধবসন করবেন কে, ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণের জন্য কার্ষ্ণ দিয়ে উত্তরীয়, এবং শানো, এটা হচ্ছে শানো, এটা হচ্ছে যে অধবসন করবেন। ঠিক আছে, আর রৌরব যে ক্ষৈত্রীয়, সেই রুরু নামক, রুরু নামক যে আহ, হরিণ, সেই হরিণের চামড়া দিয়ে উত্তরীয় করবে। এবং ক্ষৌম, ক্ষৌম ওই পাট জাতীয় কোনো দ্রব্য, ক্ষৌম দিয়ে তিনি অধবসন করবেন। এবং বাস্তানি, তাহলে কি বললাম, যে ক্ষৌম দিয়ে উনি অধবসন করবেন কি, ব্রাহ্মণ। আর রৌরব দিয়ে উনি উত্তরীয় করবেন। আর যিনি বৈশ্য, তিনি বাস্তানি, এক প্রকার ছাগল। এই ছাগলের চামড়া দিয়ে উনি কি করবেন, ছাগলের চামড়া দিয়ে উনি করবেন যে উত্তরীয়। আর বিকানি, বিকানি মানে কি, তাহলে কি কি পেলাম, যিনি ব্রাহ্মণ, যিনি ব্রাহ্মণ, ঠিক আছে, তিনি কৃষ্ণমৃগের চামড়া দিয়ে উত্তরীয়, এবং শান দিয়ে মানে শনের, শন নির্মিত বস্ত্র দিয়ে অধবসন। যিনি ক্ষৈত্রীয়, তিনি রুরুমৃগের চামড়া দিয়ে উত্তরীয় এবং ক্ষৌম দিয়ে অধবসন। এবং বাস্তানি, যিনি বৈশ্য, তিনি বাস্তানি, এক প্রকার ছাগলের চামড়া দিয়ে তিনি উত্তরীয়। এবং বিকানি, বিকানি মানে কি, বিকানি মানে পাচ্ছি না, এখানে তো স্যার বিকানি দিয়েছে কি মেষ লোম দিয়ে নির্মিত অধোবসন আবিক। কোথায়? তো 41 নম্বর শ্লোকে দেয়া রয়েছে বাস্তু চর্ম এই ছাগলের চামড়া দিয়ে অথবা আবিক মানে মেষ লোম দিয়ে নির্মিত অধোবসন। হুম, মেষ মানে কি, মানে মোষ। মেষ মানে ভেড়া। ও ভেড়া। মেষ মানে ভেড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, মেষ মানে ভেড়া, মহিষ মানে মোষ। তাহলে কি হলো না, এইগুলো হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, এখানটা পুরোটাই। নেক্সট কি হচ্ছে, মৌঞ্জি ত্রিবৃতম, মৌঞ্জি ত্রিবৃত
শ্লক্ষ্মা কার্যা বিপ্রস্য মেখলা ক্ষত্রিয়স্য তো মৌর্বীজ্যা বৈশ্যস্য সনতান্তবী। মেখলা মানে কি? মেখলা মানে হচ্ছে যে তোমরা যে ওই যে ইয়েতে মেয়েরা যে কোমরে একটা দড়ি পরে না, কোমর বন্ধনী, সেইটাকে বলে মেখলা। এই কোমর বন্ধনী ব্রাহ্মণদের কি দিয়ে হবে? মৌঞ্জি। বিপ্রস্য মেখলা মৌঞ্জি, বিপ্রস্য মেখলা মৌঞ্জি, ক্ষত্রিয়স্য মৌর্বী, ক্ষত্রিয়স্য মৌর্বী, আর বৈশ্যস্য সনতান্তবী। সন, সনের যে সুতো, সন থেকে যে সুতো উৎপন্ন হয় সেটা। তাহলে বৈশ্যস্য সনতান্তবী, এটা হচ্ছে বিষয়। তাহলে ব্রাহ্মণের জন্য মৌঞ্জি, ক্ষত্রিয়ের জন্য মৌর্বী, আর বৈশ্যের জন্য সনতান্তবী। এটা দিয়ে উনি কি করবেন? মেখলা। মেখলা মানে কটিবন্ধনী, কোমর বন্ধনী। মুঞ্জা অলাভে তু কর্তব্য কুশাস্ম কুশা কুশাস্মস্তক বল্লবজৈঃ ত্রিবৃতা গ্রন্থিনৈকেন ত্রিভিঃ পঞ্চভিরেব বা। কি বলছে? যদি তুমি ব্রাহ্মণের জন্য মৌঞ্জি না পাও, কোনো কারণে মৌঞ্জি পেলে না, তখন কি হবে? ব্রাহ্মণের জন্য মৌঞ্জি তুমি যদি না পাও তখন কি হবে? বলছি যে মৌঞ্জি অলাভে, মুঞ্জা লাভে, অলাভে, লাভে নয় অলাভে, মুঞ্জা যদি না পাও তখন কি হবে? তখন তু কর্তব্য কুশাস্মন্তক বলবজৈঃ, মানে কুশ, তাহলে মুঞ্জা অলাভে, মুঞ্জা যদি না পাওয়া যায় তাহলে কি করতে হবে? না কুশ, কুশের মাধ্যমে তোমাকে, মানে কুশ, কুশ মানে কুশ দিয়ে তুমি মেখলা করবে। আগে তো মৌঞ্জারা কিসের জন্য বলা হলো? ওই মেখলার জন্য বলা হলো। মেখলা মানে কটিবন্ধনী। ব্রাহ্মণের কটিবন্ধনী কি দিয়ে তৈরি হবে? না মৌঞ্জি, মৌঞ্জি দিয়ে। এখন সে মৌঞ্জি না পাওয়া গেলে কি হবে? তখন বলছে কুশ দিয়ে তৈরি করতে হবে, কুশ। মুঞ্জা অলাভে কর্তব্য কুশাস্মন্তক বলবজৈঃ ত্রিবৃতা গ্রন্থিনৈকেন ত্রিভিঃ পঞ্চভিরেব বা। ঠিক আছে? অতএব যদি মৌঞ্জি না পাওয়া যায় তোমাকে কুশ দিয়ে করতে হবে, কুশ দিয়ে মেখলা তৈরি করতে হবে। ঠিক আছে? কার্পাসম উপবীতম স্যাৎ বিপ্রস্য ঊর্ধ্ববৃতম ত্রিবৃতম সনসূত্রম অয়ম রাজ্ঞ বৈশ্যস্য আবিকসৌত্রিকম। বলছে উপবীত মানে যে পৈতে ধারণ করে, সেটা ব্রাহ্মণদের কি দিয়ে তৈরি হবে? কার্পাসম, কার্পাস দিয়ে। ব্রাহ্মণদের কি দিয়ে তৈরি হবে? না কার্পাস দিয়ে। তো কার্পাসম উপবীতম স্যাৎ বিপ্রস্য, কার্পাসম উপবীতম স্যাৎ বিপ্রস্য মানে বিপ্র মানে ব্রাহ্মণ, তার উপবীত হবে কি দিয়ে? না কার্পাস দিয়ে। আর বলছে যে সনসূত্রময়ম রাজ্ঞ, সনসূত্রময়ম, সন, ঠিক আছে, সন, সেই সন দিয়ে যে সুতো পাওয়া যায়, সেই সন থেকে যে সুতো পাওয়া যায়, ওই সূত্রময় রাজ্ঞ, রাজ্ঞ মানে ক্ষত্রিয়স্য, ক্ষত্রিয়ের উপবীত তৈরি হবে কি দিয়ে? সনসূত্রময়ম, সন দিয়ে। এবং বৈশ্যস্য আবিকসৌত্রিকম, এবং যে বৈশ্য তার যে উপবীত মানে পৈতে কি দিয়ে তৈরি হবে? যজ্ঞোপবীত কি দিয়ে তৈরি হবে? না দেখো বলছে যে কি দিয়ে হবে? না বৈশ্যস্য, মানে আবিকো সৌত্রিকম মানে কি? আবিকো, আবিকো মানে হচ্ছে যে 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 ভেড়া, মেষ। আবিকো মানে মেষ বা ভেড়া। তাহলে কি হলো? না বিপ্রস্য, বিপ্রের কি দিয়ে? বিপ্রের উপবীত কি দিয়ে তৈরি হবে? কার্পাস তুলো দিয়ে। বিপ্রের, বিপ্র মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণের উপবীত কি দিয়ে তৈরি হবে? না কার্পাস, কার্পাস তুলো দিয়ে।
আর ক্ষৈত্রীর কি দিয়ে হবে না সনসূত্রময়ম সন দিয়ে, এবং বৈশ্যের কি দিয়ে হবে না আবিক সৌত্রিকম। আবিক আবিক সৌত্রিকম মানে আবিক সৌত্রিকম অর্থাৎ যে আবিক সৌত্রিকম অর্থাৎ আবিক মানে হচ্ছে মানে মেষ। উলের সুতো দিয়ে নাকি? আহ, মেস মেষের তো, মানে উল দিক মানে উলটা কি মেষ থেকেই আসে, হ্যাঁ, তাহলে তাই হবে। সোয়েটার ফোয়েটার যে হয় তো উল দিয়েই হয়, ভেড়ার এ দিয়েই তো। আচ্ছা, তাহলে তাই হবে, অন্ততপক্ষে মেষের লোম দিয়ে হবে, ঠিক আছে, মেষের লোম দিয়ে। এইটা হচ্ছে বিষয়।